হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করছি ক্লাস 12 এর সেমিস্টার 3 এর ইউনিট 4 এর একটি টপিক, যেটি হচ্ছে জাতি গঠন সম্পর্কে আছে এবং জাতি গঠনের কি কি প্রতিবন্ধকতা আছে, মানে কি কি চ্যালেঞ্জেস আছে সেইগুলো সম্পর্কে মূলত, যার মধ্যে ভারত বিভাজন বা পার্টিশন অফ ইন্ডিয়া আছে, উদ্বাস্তু সমস্যা আছে, আরো বিভিন্ন ধরনের পয়েন্ট আছে এটার মধ্যে। তো আজকে আলোচনা করব ভারত বিভাজন এবং উদ্বাস্তু সমস্যা সম্পর্কে। তো প্রথমে বলে রাখা ভালো যে ভারত বিভাজন, এই যে শব্দটা বা ভারতের যে হচ্ছে খণ্ডন করা, এটা একদিনের কাজ নয়, এটা সেই ব্রিটিশদের টাইম পিরিয়ড থেকে হয়ে আসছে এবং কোন দিন থেকে এটার সূচনা হলো এবং আস্তে আস্তে এটা কিভাবে বৃহত্তর আকারে গেল সেটা সম্পর্কে মূলত আজকে আলোচনা করব। দেখো, ভারত বিভাজন প্রথমে তো ভারত ছিল না, প্রথমে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব একসাথেই ছিল, মায়ানমারও একসাথে ছিল, কিন্তু আলাদা আলাদা ভাবে আস্তে আস্তে হচ্ছে তারা আলাদা আলাদা দেশ হয়ে যায়। কিন্তু তার পিছনে অনেক রকমের কারণ আছে। প্রথমে হচ্ছে বঙ্গভঙ্গ থেকে শুরু করা যাক, যেখান থেকে আসলে ধরা হয় ইতিহাসের পাতায় হচ্ছে এখান থেকেই হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা আস্তে আস্তে বাড়তে থাকে। কারণ এখানে থেকে এমন একটা সময় তৈরি হয়ে যায় যেখানে ব্রিটিশরা বাঙালির জাতীয়তাবাদী যে ভাবধারা আছে সেটাকে আঘাত করতে থাকে এবং বাঙালির যে জাতীয়তাবাদী ভাবধারা সেটাকে আঘাত করার ফলে তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে। তো লর্ড কার্জন এটার উদ্যোগ নিয়েছিলেন। লর্ড কার্জন ছিলেন তখনকার হচ্ছে ভাইসরয়। তো লর্ড কার্জন যিনি ছিলেন, তিনি এই বাঙালির জাতীয়তাবাদী যে ভাবধারা আছে সেটাকে যেহেতু দুর্বল করার উদ্দেশ্যে নেমেছিলেন, সেই জন্য হচ্ছে এই কাজগুলো করেছিলেন। বাঙালির জাতীয়তাবাদী ধারণা বলতে, বাঙালি বলতে আমরা কি বুঝি? বাঙালি বলতে এখানে শুধুমাত্র হিন্দুদেরকে বোঝানো হচ্ছে না বা শুধুমাত্র মুসলিমদেরকে বোঝানো হচ্ছে না। তখনকার দিনে, মানে এখনকার দিনেও বাঙালি বলতে পুরো কমিউনিটিকে, পুরো সম্প্রদায়কে বোঝানো হচ্ছে এবং এই পুরো সম্প্রদায়, পুরো একটা অঞ্চলের প্রত্যেকটা মানুষকে বাঙালি হিসেবে ধরা হচ্ছে এবং তাদের যে জাতীয়তাবাদী ধারণা মানে কি? তার যে টেরিটরিটা আছে, তার যে অঞ্চলটা আছে, মানে যে অঞ্চলে বাঙালি বাস করছে সেই অঞ্চলের প্রতি একটা গৌরব, সেই অঞ্চলটা যে তারা জন্ম থেকে দেখে আসছে যে সেটা তাদের, তাই জন্য তাদের মধ্যে যে একটা একাত্মবোধ, এই জিনিসটাকে মানুষের প্রতি হচ্ছে জাতীয়তাবাদী যে চেতনা সেটার উন্মেষ ঘটায়। তো এটাই হচ্ছে জাতীয়তাবাদী ধারণা। তো এই যে ধারণার খণ্ডন প্রথমবার হচ্ছে এই বঙ্গভঙ্গের মাধ্যমে হয়। তো ব্রিটিশরা কি করলো? ব্রিটিশরা হচ্ছে প্রথমে ভাবলো যে হচ্ছে বাঙালিদের মধ্যে যদি একটা বিভেদ ঘটানো যায় তাহলে একটা মানে ওই যে ভূখণ্ডটা আছে সেটাকে আলাদা আলাদা করে ভাগ করা যাবে। কিন্তু এই যে বঙ্গভঙ্গ, এই যে আন্দোলন, সেইটি 1911 সালে রদ করা হয়। কিন্তু এই বিভাজনের বীজটি বপন হয়ে গিয়েছিল ওই টাইম থেকে, মানে 1905 সাল থেকে। প্রত্যেকটি কমিউনিটির মানুষরা আলাদা আলাদা ভাবে ভাবতে থাকে যে প্রত্যেকের তো আসলে আলাদা আলাদা স্বার্থ আছে বা স্বার্থ থাকা উচিত, কেউ কারোর স্বার্থ নিয়ে ভাবে না। তাই প্রত্যেকে নিজ নিজ জায়গায় আলাদা আলাদা ভাবে লড়াই করতে থাকে, বিভিন্ন পার্টি গঠন করতে থাকে, বিভিন্ন ধরনের জিনিসপত্র, বিভিন্ন ধরনের কার্যকলাপ করতে থাকে। তো এর ফলস্বরূপ হিসেবে 1906 সালে হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। কারণ প্রথমবার যেহেতু ওরাও হচ্ছে 1905 সালে এই যে বঙ্গভঙ্গ আন্দোলনে সামিল হয়েছিল বলতে কি, তাদের মধ্যেও একটা সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যায় যে হিন্দু ভালো না মুসলিম ভালো, মানে যাই হোক না কেন, সেই সমস্ত কারণে তৎকালীন যে পরিপ্রেক্ষিত আছে সেই সমস্ত কারণের ভিত্তিতে তারা ভাবলো যে হচ্ছে আমাদেরও একটা লীগ, মুসলিমদের জন্য, মুসলিমদের ভয়েস, মুসলিমদের কণ্ঠস্বর তুলে ধরার জন্য আমাদেরও এমন একটা সংস্থা, এমন একটা জিনিস বানাতে হবে যেটার দ্বারা মুসলিম যে কমিউনিটি আছে, মুসলিম ভাই বোনেরা আছে, তাদের কথাবার্তা যাতে হচ্ছে একদম ওপরের দিকে যাওয়া যায়, ওপরের দিকে হচ্ছে যেতে পারে। তো সেই টাইমে হচ্ছে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শুধুমাত্র একটাই হচ্ছে এমন প্রথম এবং প্রধান পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু মুসলিম লীগ অন্যদিকে হচ্ছে 1906 সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তো এরা ভাবলো যে হচ্ছে মুসলিমদেরও স্বার্থ রক্ষাটা প্রয়োজন। এর বীজটা বপন হয়েছিল কোথা থেকে বলেছিলাম? 1905 সালে লর্ড কার্জনের দ্বারা। ঠিক আছে, যেহেতু বঙ্গভঙ্গের আন্দোলনটা এরকম শুরু হয়েছিল, তাই মুসলিম লীগ হিসেবে, মানে মুসলিম কমিউনিটি হিসেবে মুসলিমরাও ভাবলো যে তাদের একটা আলাদা কমিউনিটি বানানো উচিত যাতে তাদের স্বার্থ সুরক্ষার জন্য হচ্ছে এই লীগ কাজ করবে। তাই জন্য 1906 সালে মুসলিম লীগ তৈরি হয়। ঠিক আছে, এইখান থেকেই আস্তে আস্তে হচ্ছে ভারত বিভাজিত হতে থাকে। তারপরে কি হয়? তারপর পৃথক নির্বাচন মন্ডলী বলতে কি বোঝায়? যখন হচ্ছে মর্লেমেন্টো সংস্কার আইন পাস হয়, এটা 1900 সালে, এটা খুবই ফেমাস। তারপরে হচ্ছে মন্টেগু চেমসফোর্ড আইন যেটা আসে 1919 সালে, সেটা তো আছেই। এই টাইমে
মানে 1909 সালে প্রথমবার মল্লমেন্টো সংস্কার আইন আসে, যেটার মাধ্যমে এর পথ প্রশস্ত হয় যে প্রত্যেকটি কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ সেই কমিউনিটিরই হেড হবে। মানে ধরো হিন্দু কমিউনিটি যেটা আছে সেই হিন্দু কমিউনিটির হেড একজন হিন্দু মানুষই হবে, মানে রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি হচ্ছে হিন্দু মানুষই হবে। আবার মুসলিমদের ক্ষেত্রেও হচ্ছে তাই, মুসলিম লোকই হচ্ছে তাদের হেড হবে, মানে তাদেরকে রুল করবে, তৎকালীন শাসক তারাই হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তৎকালীন টাইমে এই যে পৃথক নির্বাচন মণ্ডলী বা সেপারেট ইলেক্টোরেটস এর ধারণা এই মল্লমেন্টো সংস্কার আইন থেকে প্রথমবার আসে, যেখানে হচ্ছে ধর্মের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হয়। প্রত্যেক ধর্মের মানুষ প্রত্যেক ধর্মের হচ্ছে ওই যে কমিউনিটিটাকে রিপ্রেজেন্ট করবে বা প্রতিনিধিত্ব করবে, যা আরো কি করে সাম্প্রদায়িক যে বাটোয়ারার নীতি আছে সেটাকে আরো বাড়িয়ে তোলে বা বিস্তার লাভ করে। মানুষের মধ্যে যে বাঙালি চেতনা আছে, বাঙালি বলতে হিন্দু, মুসলিম, শিখ, জৈন সবাই আছে সেখানে, সবাই যেহেতু সব কমিউনিটির মানুষ একসাথে বাস করতো, তাই এই যে জিনিসটা আসার পর মানে বঙ্গভঙ্গের পর 1905 সালের পর আস্তে আস্তে যেহেতু সবাই ভাবতে থাকে যে প্রত্যেকের আলাদা আলাদা স্বার্থ আছে, তাই জন্য তারা আলাদা আলাদা ভাবে নিজেদেরটাকে ভাবতে শুরু করে, এবং সেইটার মানে সেই আগুনে ঘি ঢালার কাজটা হচ্ছে ব্রিটিশরাই করতে থাকে আস্তে আস্তে। প্রথমে লর্ড কার্জন আসে, তারপরে হচ্ছে 1909 সালে মল্লমেন্টো সংস্কার আইন, যেখানে প্রথমবার সেপারেট ইলেক্টোরেটস এর ধারণা প্রথমবার আসে। 1919 সালেও আসে, যেখানে মন্টেগু চেমসফোর্ড, এখানে শুধুমাত্র হচ্ছে মুসলিম ধর্মের জন্য আসে 1909 সালে, কিন্তু 1919 সালে আরো যে বিভিন্ন ছোট ছোট কমিউনিটি আছে তাদের জন্য হচ্ছে সেপারেট ইলেক্টোরেটস এর ব্যবস্থা আরো বিস্তার লাভ করে। ঠিক আছে, এবার আসে হচ্ছে লখনৌ চুক্তি, যেটা 1916 সালে। এই সময় প্রথমবার কংগ্রেস এবং মুসলিম লীগ কাছাকাছি এসেছিল। কেন কাছাকাছি এসেছিল? কারণ কংগ্রেস দেখছিল যে হচ্ছে সত্যিই মুসলিমদের সত্যিই আলাদা আলাদা স্বার্থ থাকতে পারে, তাই তাদের যে পৃথক নির্বাচনের দাবি আছে সেটা মেনে নেওয়া দরকার, তাই তারা এই যে নির্বাচনের দাবিটা মেনে নেয়। ঠিক আছে, যা পরোক্ষভাবে হচ্ছে স্বীকার করে নেয় দুই সম্প্রদায়ের যে রাজনৈতিক স্বার্থ আছে সেইটা আলাদা, আইএনসির একটা আলাদা স্বার্থ আছে, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা আলাদা স্বার্থ আছে, এবং মুসলিম লীগের আলাদা স্বার্থ আছে, এটা আলাদা আলাদাভাবে মেনে নেওয়া হয় লখনৌ চুক্তির মাধ্যমে, যেটা হয়েছিল 1916 সালে। ভারত বিভাজনের পথটা আস্তে আস্তে হচ্ছে প্রশস্ত হচ্ছে। তারপরে কি সাইমন কমিশন ও নেহেরু রিপোর্ট। নেহেরু রিপোর্টে, এখানে নেহেরু বলতে কিন্তু জওহরলাল নেহেরু নয়, জওহরলাল নেহেরুর বাবা মতিলাল নেহেরু যিনি ছিলেন তিনি একটি রিপোর্ট পেশ করেন, যেখানে এমন একটা টাইম পিরিয়ড, এটা জানি না এই কথাটা বলা ঠিক হবে কিনা বা নেহেরু রিপোর্টটা কতটা ঠিক সেই টাইমের উপরে দাঁড়িয়ে সেটা বলাটা ঠিক হবে কিনা জানি না, কিন্তু নেহেরু রিপোর্ট এমন একটা রিপোর্ট ছিল যেখানে নেহেরু মানে মতিলাল নেহেরু যিনি ছিলেন তিনি ওই যে সেপারেট ইলেক্টোরেটস এর ধারণাকে মানে মেনে নেননি। ঠিক আছে, কিন্তু অন্যদিকে জিন্নাহ যিনি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি মানে মুসলিম লীগের একজন একদম চরম ভালো প্রোপোনেন্ট, তিনি হচ্ছে 14 দফার নীতি পেশ করেন, যেখানে 14 দফার নীতির মধ্যে অনেক কিছু জিনিসপত্র আসে। তো মতিলাল নেহেরু, আগে এটাও বলে রাখা ভালো যে আইএনসি এবং আইএনসির ভিতরে এমন অনেক লিডার ছিল যারা হচ্ছে সেপারেট ইলেক্টোরেটস এর ধারণা সাপোর্ট করেছিল, আবার অনেকে করেনি, কেউ একটু চরম টাইপের, কেউ একটু নরমপন্থী টাইপের। তো তাই জন্য আইএনসির মধ্যেও অনেক হচ্ছে ভেদাভেদ ছিল, এবং সেইটার মধ্যে যেহেতু জিন্নাহ হচ্ছে মতিলাল নেহেরুর এই যে রিপোর্টটাকে হচ্ছে মেনে নেননি, তাই জন্য তিনি 14 দফা যে দাবি আছে 14টা নীতি হিসেবে তিনি বিভিন্ন দাবি পেশ করেন, যেখানে তার মধ্যে অনেক কিছুই আছে, যেমন মুসলিমদের যে স্বায়ত্তশাসন, তারপরে কেন্দ্রীয় আইনসভা, তারপরে 1/3 প্রতিনিধি হচ্ছে যাতে রিপ্রেজেন্টেটিভ হতে পারে, হচ্ছে যেখানে হচ্ছে রিপ্রেজেন্টেশন হয় সেখানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হতে পারে মুসলিম প্রতিনিধি, সেই সমস্ত নীতি হচ্ছে করে, কারণ মুসলিমদের স্বার্থ সুরক্ষিত করাটা দরকার ছিল, তাই জন্য মুসলিমদের যাতে স্বার্থ সুরক্ষিত হয় সেটাও হচ্ছে দেখা মুসলিম লীগের কাজ ছিল। তারপরে আসে হচ্ছে লাহোর প্রস্তাব, যেটা 1940 সালে। লাহোর প্রস্তাব হচ্ছে ফজলুল হক মুসলিম লীগের অধিবেশনে ঘোষণা করেন যে ভারতের উত্তর পশ্চিম ও পূর্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ মানে স্বাধীন রাষ্ট্র হচ্ছে গঠন করতে হবে। ফজলুল হক ছিল তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী, তো তিনি মুসলিম লীগের অধিবেশনে প্রথমবার হচ্ছে মুসলিম যেহেতু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল বিভিন্ন জায়গায় ছিল তখনকার টাইমে, কোনো কোনো জায়গায় মুসলিম বেশি সংখ্যাগরিষ্ঠ ছিল, কোনো কোনো জায়গায় হিন্দু বেশি
সংখ্যাগরিষ্ঠ ছিল। তো সেই টাইমে মুসলিম যে জায়গাগুলো সংখ্যাগরিষ্ঠ ছিল সেই জায়গাগুলোকে নিয়ে সেই অঞ্চলগুলোকে নিয়ে মূলত একটা স্বাধীন রাষ্ট্র গঠিত হবে। একটা মানে সেটা মুসলিম রাষ্ট্র, মুসলিম সমস্ত জায়গাটা হচ্ছে মুসলিমরা নিয়ে নেবে, এটাই হচ্ছে কথা। যেমন এখন হচ্ছে পাকিস্তান আছে, ওই পুরো এরিয়াটা মুসলিম হয়ে গেছে। তো আগেকার টাইমে হচ্ছে ওই পাঞ্জাব আর বাংলার ওই এরিয়াগুলো, মানে এখন যেটা ওয়েস্ট বেঙ্গল, সেটার ওই যে এরিয়াগুলো আছে সেই এরিয়ার কাছাকাছি অংশে যে সমস্ত মুসলিম অঞ্চল আছে, যে সমস্ত টেরিটরি মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সংখ্যায় বেশি আছে, তাদেরকে নিয়ে হচ্ছে একটা মুসলিম রাষ্ট্র গঠন করা হবে এবং সেটার নাম দেওয়া হবে পাকিস্তান। কিন্তু তখনকার দিনে নামটা তো তখন হয়নি, মানে লাহোর প্রস্তাবে তখন তো নামটা দেওয়া হয়নি। এই লাহোর প্রস্তাবকে আবার পাকিস্তান প্রস্তাবও বলা হয়। তো যাই হোক, মানে পাকিস্তান তো নামটা অনেক পরে এসছে, এটাই আমি বলতে চাইছি। তো তারপরে আসি, তারপরে হচ্ছে ক্রিপস মিশন এবং ভারত ছাড়ো আন্দোলন। ক্রিপস মিশন কি করে? ক্রিপস মিশন হচ্ছে যুদ্ধের পরে ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেবে বলে হচ্ছে ভারতে এই ধরনের নীতি বা এই ধরনের সুপারিশ নিয়ে আসে। কিন্তু ভারত তো হচ্ছে পূর্ণ স্বরাজ্যের দাবি করেছিল। আমি আগে মতিলাল নেহেরু রিপোর্টের কথা বললাম না, তো মতিলাল নেহেরু যিনি ছিলেন তিনি আইএনসিরও সদস্য ছিলেন এবং তার যে বক্তব্য ছিল সেটা অন্য আইএনসির মেম্বারদের থেকে আলাদা ছিল। কেন আলাদা ছিল? কারণ মতিলাল নেহেরু নিজে হচ্ছে ভারতকে একটা ডোমিনিয়ন স্ট্যাটাসের অন্তর্ভুক্ত করাতে চেয়েছিলেন। ডোমিনিয়ন স্ট্যাটাস মানে ব্রিটিশ আমাদের উপর রাজ করবে, কিন্তু আমরা নিজেদের সংবিধান বানিয়ে নেব, নিজেদের মতো নিজেদের মৌলিক অধিকার যা আছে, মানুষের মানে নাগরিকদের যা অধিকার আছে সেই সমস্ত অধিকারগুলোকে দেব। এটা হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস। কিন্তু আমরা কাদের আন্ডারে আছি? আমরা ব্রিটিশদের আন্ডারে। ধরো আমি উদাহরণ দিয়ে যদি বলি, ধরো তুমি একটা কোনো বাড়িতে আছো, কিন্তু তোমার সেই বাড়ির মালিক তুমি নও, তোমার পাশের বাড়ির একজন। এটা হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস। তাহলে তোমার কেমন লাগবে? তাহলে কি তুমি হচ্ছে সেই যে জায়গাটা, সেই যে বাড়িটায় থাকো সেটাকে ঠিকভাবে বা স্বাভাবিকভাবে থাকতে পারবে না। তো এরকম রাষ্ট্রের ক্ষেত্রেও যদি ব্রিটিশরা আমাদের ওপরে থাকে এবং আমরা তার আন্ডারে একটা ডোমিনিয়ন স্ট্যাটাস নিয়ে থাকি, তাহলে কি সেটা ঠিক হবে? তো ক্রিপস মিশন এসেছিল এবং ক্রিপস মিশন হচ্ছে চলে যেতে বাধ্য হয়েছিল এবং এরপরে হচ্ছে মহাত্মা গান্ধী যিনি ছিলেন তিনি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন। এবং ভারত ছাড়ো আন্দোলন যেহেতু শুরু করেছিলেন এবং তখন থেকে মোহাম্মদ আলী জিন্নাহ আস্তে আস্তে আরো ভাবতে থাকে যে হচ্ছে যেহেতু এরকম জিনিসপত্র হচ্ছে, এরকম লড়াই, এরকম দাঙ্গা আরো হচ্ছে, তাই জন্য তাদের যে বিভাজনের পথটা আছে সেটা আরো প্রশস্ত হচ্ছে। তারা যে আলাদা মুসলিম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে সেই পথটা আস্তে আস্তে আরো প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, এরপরে আসি, যেটা হচ্ছে মন্ত্রী মিশনের পরিকল্পনা, যেটা হয়েছিল 1946 সালে। এখানে হচ্ছে এরা হচ্ছে এই আগের যে ক্রিপস মিশন ছিল সেটার থেকে একটু আলাদা কি পুরোটাই আলাদা। এরা কি করতে চেয়েছিল? এরা ভারতটাকে অখণ্ড রাখতে চেয়েছিল, মানে ভারতের মধ্যে মুসলিম থাকবে, হিন্দু থাকবে এবং অন্য বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষরা বসবাস করবে একসাথে, এবং 3টি জোনে ভাগ করতে চেয়েছিল, পার্ট এ, পার্ট বি, পার্ট সি হচ্ছে এইভাবে ভাগ করতে চেয়েছিল। এবং শুরুতে কংগ্রেস এবং মুসলিম লীগ রাজি হলেও পরে কিন্তু হচ্ছে এরা এই চুক্তি মানতে রাজি হয়নি। তাই জন্য হচ্ছে এরা ফের দাঙ্গা করতে শুরু করে। দাঙ্গা করার ফলস্বরূপ হিসেবে ডাইরেক্ট অ্যাকশন ডে, যেটা প্রত্যক্ষ সংগ্রাম দিবস নামে পরিচিত, এটা জিন্নাহর ডাকে 16ই অগস্ট 1946 কলকাতায় একটা ভয়াবহ দাঙ্গা হয়। কেন? কারণ মোহাম্মদ আলী জিন্নাহ এবং বাকি যারা হচ্ছে মুসলিম লীগের নেতা ছিল তারা আস্তে আস্তে ভারতের এই যে অঞ্চলগুলোকে ভাবাতে থাকে যে হচ্ছে আমাদের পৃথক অস্তিত্বটা বজায় রাখাটা জরুরি, আমরা একটা আলাদা রাষ্ট্র গঠন করব, আমরা আলাদাভাবেই থাকবো। তো ওদের সেই যে দাবি পূরণের জন্য যেহেতু পূরণ হচ্ছিল না, তাই জন্য ওরা বিভিন্নভাবে দাঙ্গা করতে থাকে এবং 5 দিনে হচ্ছে 5000 মানুষ এইভাবে হচ্ছে নিহত হয়। ওই যে টাইম 16ই আগস্ট 1946 সালে। এরপর নোয়াখালীতে দাঙ্গা ছড়িয়ে পড়লে গান্ধীজি সেখানে শান্তি স্থাপনে যায়, কারণ গান্ধীজির নীতি হচ্ছে নন ভায়োলেন্স, সবসময় অহিংসার পথ অনুসরণ করা। তাই জন্য হচ্ছে গান্ধীজি সেখানে শান্তি স্থাপনে যায়। তো এই এত সমস্ত কিছু হওয়ার পর, এত সমস্ত কিছু জিনিসপত্র হওয়ার পরে হচ্ছে আস্তে আস্তে ভারতের যে বিভাজন সেটা হচ্ছে একটু একটু করে এগোয়, কারণ অনেক কিছু হয়ে যায় এর মাঝখানে, প্রত্যেকের অসন্তোষ আছে প্রত্যেকটি বিষয় নিয়ে। মুসলিম লীগ হচ্ছে আইএনসি কে প্রথমে সহ্য করতে পারতো, কিন্তু তারপরে হচ্ছে যখন দেখলো যে তাদের আলাদা স্বার্থ আছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা স্বার্থ আছে এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাদের সেরকম প্রতিনিধি রিপ্রেজেন্টেশন সেইভাবে হচ্ছে যেতে পারছে না, তারা
ভাবলো যে তাদের একটা আলাদা রাষ্ট্র গঠন করা প্রয়োজন। তো সেইভাবে সেই ঘটনার ফলস্বরূপ হিসেবে তারা নিজেদের পৃথক অস্তিত্ব বজায় রাখার জন্য তারা আলাদা রাষ্ট্র গঠন করতে মানে সোচ্চার হলো। এর হাত ধরেই আসে হচ্ছে উদ্বাস্তু সমস্যা। উদ্বাস্তু সমস্যা যেটা হচ্ছে 1947-এর দেশভাগ এবং র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ কে ছিলেন? র্যাডক্লিফ ছিলেন স্যার সিরিল র্যাডক্লিফ। র্যাডক্লিফ লাইন আমরা এমনি বলি না, ওটা একজনের নাম, যিনি আমাদের এই যে বর্ডারটা আছে এইটা তখনকার টাইমে হচ্ছে এঁকে দিয়েছিলেন যে এটা পাকিস্তানের আন্ডারে যাবে আর এটা ভারতের আন্ডারে আসবে। তখন তো বাংলাদেশ ছিল না, তখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, মানে পশ্চিম পাকিস্তান হচ্ছে পাঞ্জাবের ওই পুরো অংশটাকে নিয়ে, পাঞ্জাবের পুরো অংশ নয়, পাঞ্জাবের হাফ অংশ যেটা পাকিস্তানের আন্ডারে যাবে, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকবে, এবং বাংলার এই যে হাফ অংশ, বাংলার হাফ অংশ বলতে সেরকম ভাবে হাফ নয়, যেখানে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যায় বেশি আছে সেই জায়গাটা থেকে বর্ডার টানা হবে বা লাইন টানা হবে এবং আর একটা দেশ গঠিত হবে যেটা হচ্ছে পাকিস্তান। তখন বাংলাদেশ ছিল না, তাই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একই ছিল। ঠিক আছে, তো যখন এই যে টাইমটা একটা লাইন টেনে দেওয়া হবে একটা ঘর থেকে আরেকটা ঘরের মধ্যে, মানে একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রের মধ্যে, তখন এটাই হচ্ছে মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় পড়বে। কিভাবে সমস্যায় পড়বে? বহু মানুষ এক দেশ থেকে অন্য দেশে, যেহেতু মানে ঘুম থেকে উঠে দেখবে যে সে অন্য দেশের বাসিন্দা, তাহলে তাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। ভাষাগত সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের যেহেতু বিভিন্ন ধরনের জিনিসপত্র চাপিয়ে দেওয়ার ব্যাপার হতে পারে, যেহেতু তখন ইকোনমিক স্ট্রাকচার ওরকম ভাবে বেশি মানে জোরদার ছিল না, তাই জন্য তাদের মধ্যে যে সমস্ত সমস্যা দেখা দিতে পারে সেই সব সমস্যাই তখন দেখা দিত। যেহেতু সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তারা বাস করতো, তাই সীমান্তে থাকলে বর্ডারের কাছে হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা। এখনকার দিনেও বর্ডারের কাছে বিভিন্ন ধরনের সমস্যা, কখন যে তারা এই দেশের কখন যে তারা ওই দেশে সেটা বোঝা এখন একদম মুশকিল আছে। তো এরকম ভাবে যখন হচ্ছে ভারতের হিন্দুরাও বা মুসলিমরাও বলা যেতে পারে যখন ওই দেশে চলে যেতে থাকে, কিন্তু ওই দেশে সেই অত্যাচার যখন মেনে নিতে পারে না বা ওই দেশে সেরকম এমন শাসক তৈরি হয়ে যায় যেখানে সেই শাসকের ভূমিকা শাসক হিসেবে, নেতা হিসেবে ভালো হয় না, তখন মানুষ আস্তে আস্তে পালিয়ে আসতে থাকে। সেটা ছাড়াও হচ্ছে মানুষের অনেক কারণ থাকে পালানোর, একটা দেশ থেকে অন্য দেশে হচ্ছে পালিয়ে আসার যে কারণ, তখন যে দেশে আসে সেই মানুষগুলো সেই দেশে হচ্ছে সমস্যা হয়ে যায়, কারণ সেই দেশের তো আবার থাকার জায়গা দিতে হবে, আবার সমস্ত কিছু, আবার খাদ্যের বস্ত্রের সমস্ত কিছুর হচ্ছে, আবার জায়গার জমি জায়গার হচ্ছে সংস্থান, সমস্ত কিছু দেখাশোনা করতে হবে, তো সেইগুলোরও দরকার থাকবে। তাই জন্য কি হবে, তাই জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ তখন গ্রহণ করতে হবে। তো তৎকালীন সময়ে জওহরলাল নেহরুর যে প্রথম প্রধানমন্ত্রী আমাদের ছিলেন, তিনিও হচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেন, কারণ তখন সেই টাইম পিরিয়ড, তখন এমন একটা সময় যেখানে অন্য দেশ থেকে এই দেশে আসলেও কিছু বলা যাবে না, কারণ সবকিছু আসলে ভারতের আন্ডারেই ছিল। পাকিস্তানও ভারতের আন্ডারে, যদি একটা বড় দেশ হতো তাহলে একটা অখণ্ড ভারত হতো, অনেক বড় দেশ হতো এবং জনসংখ্যায় আমরা বেশি হতাম। জনসংখ্যা বেশি হওয়ারও অনেক গুণাগুণ আছে, অনেক ফলাফল আছে। তো তাই জন্য তখন যেহেতু ওই দেশটা থেকে আসছে এবং ওই দেশটা আগে ভারতের নিজেরই একটা অখণ্ড অংশ ছিল, তাই জন্য ভারতের পক্ষে সেইভাবে হচ্ছে তেড়ে দেওয়া সম্ভব ছিল না, মানে উদ্বাস্তু মানে যাদের বাস্তু নেই বা যাদের বাড়ি নেই, তাদেরকে তেড়ে দেওয়া সম্ভব হয়নি ভারতের পক্ষে। তাই জন্য ভারত হচ্ছে বিভিন্ন ধরনের কি করলো, ত্রাণ শিবির করলো, বিভিন্ন ধরনের ঋণ অনুদান, বিভিন্ন ধরনের জিনিসপত্র করতে থাকলো, এবং আইনি পদক্ষেপ হিসেবে নেহেরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়। নেহেরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় বলতে ধরো এই দেশে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, মানে ভারতের কথা বলছি, হিন্দু সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এখানে মুসলিমও আছে, অবশ্যই মুসলিম আছে। তো মুসলিমরা যেহেতু সংখ্যালঘু বা সংখ্যায় কম, তাই তাদের স্বার্থে যাতে কোনো আঘাত না লাগে, তারাও যাতে হিন্দুদের মতো যারা সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যায় বেশি প্রত্যেকটি অধিকার সুযোগ সুবিধা সংখ্যাগরিষ্ঠ মানুষদের মতোই পায়, সেটা দেখার দায়িত্ব হচ্ছে দুই দেশের প্রধানমন্ত্রী। তো তেমন পাকিস্তানের ক্ষেত্রেও, পাকিস্তানে যদি কোনো হিন্দু বা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় গিয়ে থাকে, তাহলে তাদের দেখভাল করার দায়িত্ব হচ্ছে সেই দেশের রাষ্ট্রপ্রধানের। তাই দুই দেশের যাতে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত হয়, সেটাই হচ্ছে এই যে নেহেরু-লিয়াকত চুক্তি যেটা হয়েছিল, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে সেটাই। তারপরে কি, তারপরে ভারত সরকার তো অনেক পদক্ষেপ নিয়েছিল, অবশ্যই সেটা করার অপেক্ষা রাখে না, বলার অপেক্ষা রাখে না, কিন্তু বিধানচন্দ্র রায়, পশ্চিমবঙ্গ সরকার তৎকালীন, মানে প্রথম
ভারতের না, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী যিনি ছিলেন বিধানচন্দ্র রায়, তিনি যেহেতু বাংলা, তখন ওয়েস্ট বেঙ্গল বাংলা থেকে যেটা পূর্ব পাকিস্তানে এখন যেটা বাংলাদেশ, সেই টাইমে ওখানেও নদিয়ার ওই দিক থেকে হচ্ছে বর্ডার টর্ডার আছে, তাই ওখান থেকে হচ্ছে মানুষ অনেকে পালিয়ে এসেছিল। তো এই নদিয়া জেলার দিকে হচ্ছে উদ্বাস্তুরা আশ্রয় নিয়েছিল, তাই বিধানচন্দ্র রায়ও হচ্ছে অনেক ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, তখনও তিনিও হচ্ছে ত্রাণ শিবির খুলেছিল, তিনিও হচ্ছে বিভিন্ন ধরনের নতুন শহর বানিয়েছিল, যেমন হচ্ছে যাদবপুর, সন্তোষপুর, দমদম, এই সমস্ত জায়গাগুলো বানিয়েছিল, যাতে সেইখানে বিভিন্ন ধরনের রিফিউজি কলোনির মাধ্যমে তাদের সমস্যা যাতে হচ্ছে দূর হতে পারে, এবং তাদের যে শিক্ষা স্বাস্থ্য আছে সেই সমস্ত বিষয়ে হচ্ছে বিভিন্ন ধরনের উন্নয়ন ঘটিয়েছিল, যাতে মানুষের একটা সুষ্ঠু জীবন, একটা মানে ভালো জীবন দান করা যায়, এটাই আর কি। তো এইগুলোই হচ্ছে ছিল, এবং তিনি হচ্ছে প্রধানমন্ত্রীর কাছ থেকে, মানে বিধানচন্দ্র রায় জওহরলাল নেহরুর কাছ থেকে বিভিন্ন ধরনের কি বলবো, মানে টাকা পয়সা হচ্ছে উদ্বাস্তুদের জন্য, মানে উদ্বাস্তুদের যাতে আরো কল্যাণ হয়, যাতে তারা ঠিকভাবে জীবনযাপন করতে পারে, বিভিন্ন ধরনের টাকা পয়সা, বিভিন্ন ধরনের লোন স্কিম, এই ধরনের জিনিসপত্র হচ্ছে আনতে থাকতে হচ্ছে পশ্চিমবঙ্গে। তো এটাই ছিল হচ্ছে ওভারঅল ভারত বিভাজন এবং উদ্বাস্তু সমস্যা সম্পর্কে ধারণা। তো থ্যাংক ইউ।